নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। গোয়ার শিরগাঁও মন্দিরে পদপৃষ্ট হয়ে অনেকের মৃত্যু, অন্তত 6 জনের মৃত্যুর কথা নিশ্চিত করল প্রশাসন। আহতের সংখ্যা 50-এর বেশি। 3 দিন আগে তার এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। এবার ফের নয়াদিল্লির বিরুদ্ধে বিষোদ্গার করে হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের। হুঁশিয়ারি, ভারত যদি সিন্ধু জল চুক্তি বাতিল করে তাহলে পাকিস্তান ভারতে হামলা করবে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ। শুক্রবার থেকেই সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ কলকাতা পৌর নিগমের। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ বন্ধ। কন্নড় সম্প্রদায়ের ক্ষোভের মুখে সোনু নিগম। বেঙ্গালুরুতে একটি গানের অনুষ্ঠানে এক শ্রোতার অভদ্র ব্যবহারে বিরক্ত হয়ে পহেলগাঁও ঘটনার সঙ্গে কন্নড়ভাষী ওই যুবকের আচরণের তুলনা করেন গায়ক। সোনুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বাতাসের গতিবেগ থাকতে পারে 30 থেকে 50 কিলোমিটার। গোয়ার শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় পদপৃষ্ট হয়ে 7 জনের মৃত্যু হয়েছে। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ে আহতের সংখ্যা 50-এর বেশি হয়ে দাঁড়িয়েছে। গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে প্রত্যেক বছর বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠান হয়। একে শিরগাঁও যাত্রা বা দেবী লাইরাই যাত্রাও বলা হয়ে থাকে। এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে হেঁটে যান। প্রাচীন এই যাত্রায় যোগ দেওয়ার জন্যই প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে মানুষ শিরগাঁওয়ে ভিড় জমান। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। তারপরেই পদপৃষ্ঠের ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কী কারণে কখন হুড়োহাড়ি শুরু হলো তা এখনো স্পষ্ট নয়। পহেলগাঁও কাণ্ডের পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত সরকার। সেগুলির মধ্যে অন্যতম 1960 সালের ভারত পাক সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দেওয়া। কিন্তু ভারত ওই চুক্তি স্থগিত করে দেওয়ার পরেও পাকিস্তানে স্বাভাবিক ছন্দেই বইছে সিন্ধুর জল। ফলে পাকিস্তানের উপর তার কি প্রভাব পড়বে তা নিয়ে নানা পক্ষের নানা মত ছিলই। এর আগে ভারতের কেউ কেউ সমাজ মাধ্যমে দাবি করেছিলেন সিন্ধুর জল না যাওয়ায় ক্রমশ খরা দেখা দিয়েছে পাকিস্তানের নানা অংশে। অন্যদিকে পাকিস্তানিদের একাংশ দাবি করতে থাকেন ভারত হঠাৎ জল ছাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেদেশের বিস্তীর্ণ অংশে। এই দাবি পাল্টা দাবির আবহেই ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে চুক্তি স্থগিত ঘোষণা করার পরেও সিন্ধু এবং পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত পশ্চিম বাহিনী 2 উপনদী চন্দ্রভাগা এবং বিতস্তায় জলের প্রবাহ কমেনি। ওই প্রতিবেদনে ওই 3 নদীর উপর নির্মিত ভারতের একটি বাঁধ এবং পাকিস্তানের একটি বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ খতিয়ে দেখা হয়েছে। পরিসংখ্যান বলছে পাকিস্তান তাদের বাঁধ থেকে কম জল ছাড়েনি, যা থেকে ইঙ্গিত মেলে যে ভারতে অবস্থিত শেষ বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ স্বাভাবিকই রয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে পাকিস্তানের সিন্ধু নদী পরিচালনা ব্যবস্থা কর্তৃপক্ষের দেয়া পরিসংখ্যান উদ্ধৃত করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গত 24শে এপ্রিল যেদিন ভারত চুক্তি স্থগিত করার কথা জানিয়েছিল, সেদিন চন্দ্রভাগা নদীর ওপর পাকিস্তানের শিয়ালকোট এলাকার মারলা বাঁধ থেকে 22,800 কিউসেক জল ছাড়া হয়েছে। গত বুধবার ওই বাঁধ থেকে ছাড়া হয়েছে 26,268 কিউসেক জল। একইভাবে গত 24শে এপ্রিল পাক অধিকৃত কাশ্মীরে বিতস্তা নদীর ওপর থাকা মংলা বাঁধ থেকে ছাড়া হয়েছে 44,822 কিউসেক জল। আর গত বৃহস্পতিবার একই বাঁধ থেকে ছাড়া হয়েছে 43,486 কিউসেক জল। ভারত ছাড়িয়ে নদীগুলি পাকিস্তানে ঢোকার পরেই তাদের ওপর বাঁধ তৈরি করেছে পাকিস্তান। প্রতিবেদন অনুসারে জলবন্টন চুক্তি স্থগিতের পরেও পাকিস্তানের বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণ এই ইঙ্গিত দেয় যে ভারতে থাকা বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণ এখনও প্রায় একই রয়েছে। আর উল্টোটা হলে পাকিস্তানের বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণ কমতো বলেই জানানো হয়েছে ওই প্রতিবেদনে। বিশেষজ্ঞদের একাংশের মত, সিন্ধু এবং তার পশ্চিম বাহিনী উপনদীগুলির জল আটকানো বা অন্য পথে ঘুরিয়ে দেওয়ার মতন পরিকাঠামো এখনও পর্যন্ত ভারতের নেই কোনো বড় বাঁধ যার মাধ্যমে সিন্ধুর বিপুল জলরাশিকে আটকে দেওয়া যায়। তবে চুক্তি স্থগিতের কোনো প্রভাবই পাকিস্তানের ওপর পড়বে না বিষয়টা এমনও নয়। ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করায় জল ছাড়ার পরিমাণ আর ইসলামাবাদকে জানাতে বাধ্য নয় দিল্লি। ফলে নিম্ন অববাহিকায় কতটা জল এসে পৌঁছবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকবে না পাকিস্তানের হাতে। এর প্রভাব পড়তে পারে সেদেশের সেচ ব্যবস্থা, কৃষি এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থায়। হাই নিউজ নেটওয়ার্ক। বড়বাজারের একটি হোটেলে আগুন। সেই আগুনে মৃত্যু হয়েছে 14 জনের। তারপরই সতর্ক প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ কলকাতা পৌর নিগমের।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ। শুক্রবার থেকেই সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিল কলকাতা পৌর নিগম। বড়বাজারের অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে। এরপরই কলকাতা পুলিশ, দমকল বিভাগ এবং পুর নিগমকে আলোচনা করার নির্দেশ দেন তিনি। সেই মতো শুক্রবার বৈঠকে বসে পুলিশ, দমকল ও পুর নিগম। আর এই আলোচনার পরই শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, সিঁড়ির মতো ছাদও কারোর একার নয়, বিক্রি করা যাবে না। বৈঠকের পরেই এই নিয়ে নির্দেশিকা জারি করে পুর নিগম। মেয়র বলেন, পুলিশ কমিশনার মনোজ বার্মাকে অনুরোধ করেছি যাতে তিনি সমস্ত রুফটপ রেস্তোরাঁর নামের তালিকা আমাদের কাছে দেন। আমরা সেই রেস্তোরাঁগুলিকে নোটিশ পাঠিয়ে দেব। রুফটপ আর কোনো রেস্টুরেন্ট থাকবে না। ছাদ মানে কমন এরিয়া, ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। সার্বিক একটা আগে একবার মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন এটা পুরোটা অডিট করতে, সেই সময় অডিট করা হয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে কিছুটা মানুষেরও শুধু পুলিশিং করে প্রেশার দিয়ে, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, সিটিজেন্স রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে। আমি আমার ব্যবসার জন্য যা ইচ্ছে করব আর আমার সমাজের প্রতি কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, এটা তো হতে পারে না। তা এই দায়িত্বটা কিন্তু সবার, শুধু যে বিল্ডিং স্যাংশন করলো তার, বা যখন অন্যায় হলে এত বড় ঘটনা হয়ে গেল তারপর নজরে আসে। ন্যাচারালি আমাদেরও তো সব ডিপার্টমেন্টেরই কথা বলছি, আমাদের তো একটা স্টাফের একটা সঞ্চালন আছে, অল স্টাফ। আমরা তো প্রত্যেক মানুষের পেছনে একজন করে পুলিশ বা একজন করে কর্পোরেশনের লোক দিতে পারবো না, আমাদেরও তো একটা লিমিটেশন আছে। সেখানে মানুষ তাদের নিজেদের দেখা যাচ্ছে যে নিচ্ছে না, তাতে কি হচ্ছে যে সাধারণ আবার অনেক মানুষ, তার জন্যে অনেক মানুষ দায়ী হয়ে যাচ্ছে। আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমন এরিয়া, ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। এটা যেরকম সিঁড়ি কেউ বিক্রি করতে পারে না, নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। তিনি আরও জানিয়েছেন, বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় 14 জনের মৃত্যু হয়। দীঘা থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থলে গিয়ে হোটেলে দাহ্য পদার্থ মজুদ থাকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এরপরই শুক্রবার পুর নিগমের তরফে রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হল। হাই নিউজ নেটওয়ার্ক। শিশু নির্যাতনে পক্সো আইন মেনে নিগৃহীতাদের শারীরিক পরীক্ষা করায় আরও কঠোর হল স্বাস্থ্য ভবন। এই মর্মে রাজ্যের সব মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকর্তাদের চিঠি দিয়েছে স্বাস্থ্য দফতর। শিশু নির্যাতনে পক্সো আইন মেনে নিগৃহীতাদের শারীরিক পরীক্ষায় আরও কঠোর হল স্বাস্থ্য ভবন। এই মর্মে রাজ্যের সমস্ত মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। আগে থেকেই ছিল এই নিয়ম, তবে আরও সঠিকভাবে মানতেই এই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। কি বলা হয়েছে ওই চিঠিতে? স্বাস্থ্য ভবনের নির্দেশ, হেনস্থা শিশুটির পরিবার কোনো কারণে এফআইআর দায়ের না করতে পারলেও স্থানীয় হাসপাতালে গেলে আগে তার মেডিকেল পরীক্ষা করতে হবে। যৌন হেনস্থার শিকার কোনো বালক বা নাবালিকা হলে তার পরীক্ষা করবেন কেবলমাত্র একজন মহিলা চিকিৎসকই। এর জন্য প্রতি হাসপাতালে একটি মেডিকেল বোর্ড অবশ্যই তৈরি করতে হবে। যৌন হেনস্থার শিকার বাচ্চার পরিবারের উপস্থিতিতেই তাকে পরীক্ষা করবেন মহিলা ডাক্তার। যদি পরিবারের কেউ উপস্থিত থাকতে না পারেন, সেক্ষেত্রে পরিবারের বিশ্বাসভাজন কোনো ব্যক্তিকে সেখানে উপস্থিত থাকতে হবে, অন্যথায় মেডিকেল পরীক্ষা স্থগিত রাখতে হবে। এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, নির্যাতনের শিকার কোনো শিশুকন্যার পরিবারের কেউ বা বিশ্বাসভাজন কেউ কোনো কারণে উপস্থিত না থাকতে পারলে সেক্ষেত্রে ওই হাসপাতালে পক্সো বোর্ডের মহিলা চিকিৎসকের উপস্থিত থাকা বাধ্যতামূলক। কেন এই নির্দেশ দিতে হলো স্বাস্থ্য ভবনকে? আগে কি পক্সো আইনের এই নিয়ম মানা হতো না?
স্বাস্থ্য ভবনের কাছে বেশ কিছু সময় ধরেই এই নিয়ম ভাঙার অভিযোগ আসছিল। তা রুখতেই এই কড়া বার্তা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। প্রত্যেকটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তাদের চিঠি পাঠানোর পাশাপাশি শিশু অধিকার কমিশনের ডিরেক্টর, মানসিক স্বাস্থ্যের বিশেষ সচিব ও একাধিক সরকারি স্তরে তা পাঠানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ওষুধ কোম্পানির সঙ্গে এক শ্রেণীর অসাধু চিকিৎসকের গাঁটছড়া খুলতে বড় নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। 3 বিচারপতির বেঞ্চ এক অবজারভেশনে জানিয়েছে, দেশের সমস্ত চিকিৎসককে প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লিখতে হবে, কোনো ব্র্যান্ডের নাম লেখা চলবে না। ওষুধ কোম্পানি থেকে টাকা কিংবা উপহারের বিনিময়ে অকারণ ওষুধ লেখা বন্ধ করতেই এই পদক্ষেপ জরুরি মনে করছে সুপ্রিম কোর্ট। দেশের চিকিৎসা খাতে ওষুধ সংস্থাগুলোর বেআইনি প্রভাব রুখতে বড়সড় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের প্রেসক্রিপশনে শুধু জেনেরিক ওষুধ লেখার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। রাজস্থানে এই নিয়ম ইতিমধ্যেই চালু হয়েছে। এবার সেই নীতি দেশব্যাপী কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। এই রায় দেন বিচারপতি সন্দীপ মেহতা, তার সঙ্গে ছিলেন বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় করল। বিচারপতি মেহতা বলেন, এই নির্দেশ যদি সারা দেশে কার্যকর হয় তাহলে তা বিশাল পরিবর্তন আনতে পারে। আদালতে জমা পড়া এক আবেদনে অভিযোগ করা হয়েছিল, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি চিকিৎসকদের বিপুল অঙ্কের ঘুষ ও উপহার দিয়ে দামি ও ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করাতে বাধ্য করেছে। এর ফলে সাধারণ মানুষদের চিকিৎসার খরচ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ওষুধ নির্ভরতা ও স্বাস্থ্য ঝুঁকি। আবেদনে আরও দাবি করা হয়, চিকিৎসকদের দেওয়া উপহার বা ফ্রি গিফট বন্ধ করা উচিত। এই ধরনের অনৈতিক কার্যকলাপের জন্য ওষুধ কোম্পানিগুলোকেও জবাবদিহি করতে হবে। এক শুনানিতে ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষে আইনজীবী জানান, শুধু ডোলো 650 ওষুধটির ক্ষেত্রেই এর কোম্পানি 1000 কোটি টাকা খরচ করেছে চিকিৎসকদের উপহার দেওয়ার পেছনে। এই তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের প্রেস বিবৃতিতে প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, চিকিৎসকদের যদি বাধ্য করা হয় শুধুমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করতে, তবে এই সমস্যার অনেকটা সমাধান সম্ভব। আদালতের মন্তব্য, রাজস্থানের নির্দেশ রয়েছে যে চিকিৎসকেরা কেবল জেনেরিক নাম লিখতে পারবেন, ওষুধের ব্র্যান্ড নাম নয়। সারা দেশে এই নিয়ম চালু হলে তা কার্যকারী সমাধান হতে পারে। বিচারপতিদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের স্বাস্থ্য খাতে একটি বড় পরিবর্তন আসবে। কমবে চিকিৎসার খরচ, রোধ হবে ওষুধের অপব্যবহার এবং বাড়বে স্বচ্ছতা। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। প্রত্যেকদিনই কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে। দুপুরের পর থেকেই আকাশ কালো করে নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, তো কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। সেই সঙ্গে বাতাসের গতিবেগ থাকতে পারে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখী হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলার শনি ও রবিবার প্রতি ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার দক্ষিণবঙ্গের 7 থেকে 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই 8 জেলা হল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। সোম এবং মঙ্গলবার এই 2 দিন কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই 2 দিন দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের গতিবেগ কিছুটা কমতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।